করোনার বিলে হাঁসফাঁস, টাকা না দেওয়ায় ডিসানের বাইরেই মৃত্যু রোগীর। টাকা না দেওয়ায় ডিসানেই রোগীর সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহারের অভিযোগ গত কয়েকদিন ধরে এরকম চলছে। জনপ্রিয় চিকিৎসকের বিল নিয়ে কাঠগড়ায় মেডিকাও। নির্দেশিকার পরেও হুঁশ নেই বেসরকারি হাসপাতালগুলোর। দিনের পর দিন সরকারি হাসপাতালেও গাফিলতির ছবি। সাধারণ মানুষ চিকিৎসা পেতে তাদের কি উপায়, এই নিয়ে উঠছে প্রশ্ন। আমাদের সঙ্গে রয়েছেন মেডিকার ভাইস চেয়ারম্যান চিকিৎসক কুণাল সরকার, রয়েছেন প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায়, আছেন করোনা জয়ী চিকিৎসক ডাক্তার ফুয়াদ হালিম, এবং আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে উপস্থিত হবেন আমরির সিইও রূপক বড়ুয়া। আমরা পরপর তিনটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনা এক। আপনার পলিসি পেপারে কোথাও লেখা থাকে না যে আপনি টাকাটা পাবেন কি পাবেন না, কিন্তু ওটা পাঠানোর পরে তখন জানা যায়। ওটা আপনার মেডিক্লেমের সাথে কথা বলুন যে আপনি টাকাটা দিচ্ছেন না কেন। ঠিক আছে, আমার সেটা দেখার দরকার নেই। আমার এখানে যেটা বিল হয়েছে, না পারলে আপনারা এখান থেকে পেমেন্ট করে নিয়ে অন্য হসপিটালে চলে যান। মানে আমরা তো মেডিক্লেম আছে, কি করবেন? মেডিক্লেম আছেন মানে আপনার মেডিক্লেম দিচ্ছেন এখানে, সেটা তাকে কি কথা বলুন। আমার সেটা রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে না। পেশেন্টকে আমাদের বলেছিলেন যে 17 তারিখে আইসিইউ তে ভর্তি করলাম। হ্যাঁ, তো আইসিইউ তে ভর্তি করেছেন, আপনার মেডিক্লেম আছে, সেটা আপনার মেডিক্লেম কি জিজ্ঞেস করবেন টাকাটা দিচ্ছেন না কেন। আইসিইউ বলে কিছু লেখেননি কেন? মানে সে আইসিইউ তে যেখানে খুশি জায়গা জাহান্নামে থাকুক, আপনার বেডটা তো ট্রিটার যে জেনারেল বেড করে ভর্তি করা আছে। আপনার মেডিক্লেমে আপনাকে বলারও দরকার নেই, এটা আমাদের রেসপন্সিবিলিটি নয়। আপনার পেশেন্ট যদি এখানে না পারেন, আজকে এখান থেকে ছুটি করে নিয়ে অন্য হসপিটালে এই সমস্ত এখানে হাত তুলে দেবো ওই সমস্ত অনেক আমরা এখানে সামনে নিয়ে আমরা কিভাবে টাকা বার করতে হয় আমরা খুব ভালো করে জানি। সেটা আমরা জানি, আমাদের থেকে আমরা মেডিক্লেম দাদা আপনার কি আছে আমার জানার দরকার নেই। আপনি এখানে মেডিক্লেমের ভরসায় ভর্তি হয়েছিলেন কেন? এত বড় একটা হসপিটালে ভর্তি করছেন, নিশ্চয়ই আপনার জানা উচিত যে আপনি মেডিক্লেম নাও পেতে পারেন। আপনি পেশেন্টকে ছুটি করে নিয়ে চলে যান, এখান থেকে টাকা দিয়ে তারপরে সিকিউরিটিকে দিয়ে আটকে রেখে দেবে যতক্ষণ ছুটি হবে। এখানে একদম চুপচাপ বসুন, ডিসান হাসপাতালের ঘটনা ভিডিও ভাইরাল। এটা আপনারাও বোধহয় বহুদিন আগে থেকে দেখছেন, কিন্তু ঘটনা প্রবাহে আমরা দেখানোর চেষ্টা করলাম, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। ঘটনা দুই। টাকা জমা দিতে না পারায় অ্যাম্বুলেন্সেই করোনাক্রান্ত রোগীর মৃত্যু। আমি পয়সা দিয়েছি, আমার রোগীর প্রাণ ফিরিয়ে দিয়েছি। 8ই অগস্ট স্বামীর মৃত্যুর পর অসুস্থ হন পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা লায়লা বিবি। সেদিনই তাকে পাক সার্কাসের নার্সিংহোমে ভর্তি করা হয়। নিয়ম মতো করোনা পরীক্ষা করাতেই রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই সোমবার রাতে তাকে ইএম বাইপাসের ধারে কোভিড হাসপাতালে ডিসানে আনে পরিবার। পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমেই 3 লক্ষ টাকা জমা করতে বলে। 3 লাখ টাকা ডিপোজিট করতে হবে, মানে আমরা ডান। কিন্তু এখন আমার দাদার ফোনটা হারিয়ে গেছে, আর আমার ফোনটা পড়ে ভেঙে গিয়ে কোনো ট্রানজ্যাকশন হচ্ছে না, ফোন পেতে আমি পে করতে পারছি না। তো আমি আপনার এটিএমে যতটা হয় আমি করে দিচ্ছি। আমার এটিএমের লিমিট 50, আমি 50 ক্রেডিট করে দিয়েছি। ক্রেডিট কার্ড দিয়ে আমি 30 করে দিয়েছি, দিয়ে টোটাল 80,000 ওনাকে দিয়ে আমি বুকিং করে দিয়েছি। আমি বললাম যে আপনি ঢুকান, আমি 12টার মধ্যে আপনার সব টাকা পেয়ে যাবেন দিতে। ডেবিট ক্রেডিট কার্ড থেকে প্রথমে 80,000 টাকা, পরে হাসপাতালের ব্যাংকে 2 লক্ষ টাকা জমা করে পরিবার। অভিযোগ, টাকা জোগাড় করতে গিয়ে চিকিৎসায় দেরি হওয়ায় অ্যাম্বুলেন্সেই লায়লা বিবির মৃত্যু হয়। আমি বারবার পায়ে পড়েছি, আমি এখান থেকে 20 বার উনার কাছে আমি উনার পায়ে ধরেছি। ক্যাশ কাউন্টারে বলছি আমি কি করব, উনি বলুন বলতে স্যার কি করব ডাক্তারের গাফিলতি বলবো না, হাসপাতালে গাফিলতি আমার মা মারা গেছে। মঙ্গলবার দুপুরে আনন্দপুর থানায় হাসপাতালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের। টাকা তারপরে প্রাণ, তুমি টাকা দিতে বলে প্রাণ নিয়ে যাও, টাকা না দিতে বলে প্রাণকে ফেলে দিয়ে যাও। তা আমার এটা হচ্ছে কি ঢাকার পূর্ণিমা, এটা ম্যাটার। আমার এটাই হচ্ছে অভিযোগের জন্য সঠিক তথ্য হোক, আর যারা দোষী তাদের জন্য সঠিক শাস্তি হোক। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির একাধিক অভিযোগ, যদিও এ নিয়ে ডিসান হাসপাতালের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ক্যামেরায় সুব্রত জানা, সুরাজ প্রসাদ গুপ্তার সঙ্গে শিবাশিস মৌলিক, সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। যদিও এরপরে স্বাস্থ্য কমিশন শতপ্রণোদিত হয়ে মামলা করে ডিসান হাসপাতালের বিরুদ্ধে। ঘটনা 3।
করোনায় কোথাও বেডের অভাব, কোথাও বিলের পাহাড়। রাজ্য স্বাস্থ্য কমিশনের অ্যাডভাইসারির পরেও ছবিটা যে এখনো বদলায়নি উত্তর 24 পরগনার শ্যামনগরের চিকিৎসক প্রদীপ কুমার ভট্টাচার্যের হাসপাতাল বিলি তারই উদাহরণ। কয়েকদিন আগে করোনা আক্রান্ত হন চিকিৎসক প্রদীপ কুমার ভট্টাচার্য। 15 জুলাই মুকুন্দপুরের মেডিকা হাসপাতালে ভর্তি হন। প্রেশার ও সুগারের সমস্যা ছিল। 10 আগস্ট মৃত্যু হয় চিকিৎসকের। 26 দিনে হাসপাতালের বিল হয় প্রায় 19 লক্ষ টাকা। এ নিয়ে শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। রাজ্য স্বাস্থ্য কমিশনের তরফে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিল পর্যালোচনার আবেদন জানানো হয়। যদি রিভিউ করে কিছু টাকা ফেরত দেওয়া যায়, হাসপাতাল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে 1 মিনিটের আগেই আমায় হোয়াটসঅ্যাপে উত্তর দিয়েছে। ওনারা নিশ্চয়ই আমার আন্তরিক আবেদন সেটা তারা নিজেরা দেখবেন এবং পুনর্বিবেচনা করবেন ওই বিলটি। বিল পর্যালোচনার আশ্বাস দেয় মেডিকেল কর্তৃপক্ষ। এর কিছুক্ষণ পরেই হাসপাতালের তরফে বিলে 3,60,000 টাকা ছাড়ের ঘোষণা করা হয়। মেডিকেল হসপিটালের কাছে আমরা আবেদন করলাম, বারবার আবেদন করলাম, ওরা কমালো হচ্ছে টোটাল 3,60,000 টাকার আশেপাশে কমালো। শ্যামনগরে অত্যন্ত জনপ্রিয় চিকিৎসক ছিলেন প্রদীপ কুমার ভট্টাচার্য। 20 বছর আগে আরজিকর হাসপাতালে চাকরি ছাড়েন। তারপর থেকে এলাকাতেই প্র্যাকটিস। করোনা আবহেও নিয়মিত রোগী দেখেছেন। এলাকাবাসীর কাছের মানুষ ছিলেন প্রদীপ কুমার। ডাক্তারবাবুর চিকিৎসার জন্য 15 লক্ষ টাকা চাঁদা তুলেছিলেন এলাকাবাসী। রিক্সা চালক থেকে সবজি বিক্রেতা সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সকলেই। খুব ভালো ছিল। ওষুধপত্র বিনা পয়সা আমাদের পরিবার সমস্ত শ্যামনগর বলতে গেলে আমাদের একা না, শ্যামনগর প্রত্যেকটা লোকে, হ্যাঁ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ প্রত্যেকের উপকার করেছে, 1 পয়সাও নিত না। কোনো যানবাহন নেই, যেতে পারছে না, কিন্তু উনি পায়ে হেঁটে চলে আসতো পেশেন্ট দেখতে যে বাড়িতে তোর কার কি অসুবিধা বলে। তো ডাক্তারবাবুর বিকল্প আমাদের কাছে কিছু নেই, উনি আমাদের ভগবানের মতন, উনি আমাদের গার্জেন ছিলেন। প্রদীপ কুমার ভট্টাচার্যের মৃত্যুতে শোকস্তব্ধ শ্যামনগর। অভিজিৎ চন্দ ও অরুণ ঘোষের রিপোর্ট, নিউজ 18 বাংলা। আমি ডাক্তার কুণাল সরকার আপনার কাছে জানতে চাইব, মানুষ জানতে চাইছেন যে একজন এরকম জনপ্রিয় জনদরদি চিকিৎসক, তারই যদি এইরকম বিল হয় এবং মাত্র 3 লক্ষ সামান্য কয়েক হাজার টাকা কমানো হয়, তাহলে সাধারণ মানুষ কি করবেন বেসরকারি হাসপাতালে করোনায়? নিশ্চয়ই জিনিসটার মধ্যে আমাদের একটা আবেগ রয়েছে মানুষের মনের মধ্যে, এবং বাস্তবিক পরিস্থিতিতে মানুষের সামনে প্রচুর চাপ আছে। তবুও আমাদের দুটো একটা কথা বাস্তবসম্মত ভাবে একটু বুঝতে হবে যে আমাদের দেশের রাজ্যের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থা যে কি করে হবে সেটা প্রাইভেট হসপিটাল নির্ধারণ করে না। যে দেশের 60% মানুষ গভর্নমেন্ট হসপিটালে চিকিৎসা পাবেন, 40%কে প্রাইভেট হসপিটালে আসতে হবে। যাদের এখন করোনার ক্ষেত্রে অসুবিধাগুলো কোথায় দাঁড়াচ্ছে, কারণ যারা হসপিটালে আসছেন, যারা মোটামুটি মাইল্ড ডিজিজ নিয়ে আছেন তারা বাড়িতে আছেন। যারা হসপিটালে আসছেন, যেমন প্রদীপ ভট্টাচার্যের মতো ডাক্তাররা, তারা আমাদের কমিউনিটির একটা লস, এবং নিশ্চয়ই তার জন্য তার এলাকার মানুষ আপ্রাণ চেষ্টা করেছেন। সে 26 দিন হসপিটালে ছিল, তার কেবল ওষুধের বিল হয়েছে 8 লক্ষ টাকার উপরে। এখন এক একটা ওষুধের দাম যে 30,000 টাকা, 40,000 টাকা, একটা সাইটোসল বলে ওষুধ আছে তার দাম 1 লাখ টাকা, সেটা তো হাসপাতাল নির্ধারণ করে না, সেটা তো দেশের সরকার নির্ধারণ করে তার উপর 16%, 17% জিএসটি তুলে আমাদের হাতে দিচ্ছে। এবং ওর যে টোটাল বিল হয়েছিল তার মধ্যে ডক্টর ভট্টাচার্যের 3 লক্ষ টাকা মতো সে মেডিক্লেম থেকে পেয়েছে, বাকিটা তারা পেমেন্ট করেছেন, 11 লাখ মতো পেমেন্ট করেছেন। এবং হসপিটালের তরফ থেকে আমাদের পক্ষে যেটুকু সম্ভব আমরা প্রায় ইন দ্য ভিসিনিটি অফ 20% আমরা তাকে 3.5 লক্ষ টাকা মতো আমাদের সাধ্য মতো ভাবে আমরা করেছি। তার ফ্যামিলির সঙ্গে বসে প্রত্যেকটা আইটেমাইজ ভাবে বিল ভেরিফাই করা হয়েছে, এবং তার ফ্যামিলি মেম্বার, আমরা গ্রেটফুল তাদের কাছে যে তারা পরবর্তীকালে, এবং ওনার পাড়া প্রতিবেশী যারা ওর জন্য এত চেষ্টা করেছিলেন, আমাদেরও দুর্ভাগ্য, তাদেরও দুর্ভাগ্য যে আমরা তাকে ফিরিয়ে দিতে পারিনি, যে তারাও সেখানে বলেছিলেন যে তাদের আমাদের আইটেমাইজ যে কোন বিলে কত টাকা কিভাবে নেওয়া হয়েছে। এখন করোনাতে ইট ইজ আ লং স্টে ট্রিটমেন্ট। এখন করোনার স্পেসিফিক কোনো ওষুধ না থাকতে পারে, একটা অ্যান্টিবায়োটিক আছে কি সেটা দিনে 2টো ডোজ দিতে গেলে লাগছে 15,000 টাকা। সো ইট ইজ বিকামিং আ কস্ট ইন্টেন্সিভ ট্রিটমেন্ট।
এবং সেখানে মানুষের ওপর চাপ আসছে। বেশ। আজকে ভারত, একটা মিনিট অয়ন আমি হ্যাঁ, বলে দিই যে আজকে সর্বভারতীয় ক্ষেত্রে হিসেব করে দেখা আছে যে প্রাইভেট হসপিটালে ডেইলি মিনিমাম আইটিইউ এক্সপেন্ডিচার হচ্ছে 50,000 রুপিস। এখন গভর্নমেন্ট চাইলে পুরোটাই সাবসিডাইজ করতে পারে, তাতে তো আমাদের তো কিছু বলার নেই। এইখানেই একটা বক্তব্য উঠে এসেছে এবং আজকেও অনেক জায়গাতেই প্রকাশ হয়েছে যে ওড়িশা সরকার তারা বেসরকারি হাসপাতালগুলিতে বেশ কিছু বেড রেখে দিচ্ছে এবং নিখরচায় করোনা চিকিৎসা করা হচ্ছে। এ রাজ্যেও করা উচিত কিনা আমি আসবো সেই প্রসঙ্গে। তবে আমি মিস্টার বড়ুয়া আপনার কাছে যাব। এক হচ্ছে একটি বেসরকারি হাসপাতালে ভিডিও ভাইরাল হলো যে হুমকি দেওয়া হচ্ছে জাহান্নামে থাকুন, সুটে থাকুন, যেখানেই থাকুন না কেন, যেখান থেকে পারবেন টাকা নিয়ে আসুন, টাকা না দিলে ছাড়া হবে না। এক। দুই হচ্ছে দুদিন আগেই ডিসান হসপিটালে দেখলাম টাকা জমা পড়লো না, মাত্র 20,000 টাকা, 2,80,000 টাকা জমা করেছিলেন, 20,000 টাকার জন্য ভর্তি নেওয়া হলো না। বেসরকারি হাসপাতাল কি শুধু ব্যবসা, টাকা, নাকি সেবা পরিষেবাও আছে? অয়ন, এখানে আমি প্রথমে বলে নিই যে ঘটনাটা হয়েছে, যে হাসপাতালের এগেইনস্টে বলছেন যে ঘটনাটা হয়েছে, এটা যথেষ্ট নিন্দনীয় একটা ঘটনা। এটা কিন্তু এই একটা ঘটনাকে কিন্তু আমরা সারা প্রাইভেট হাসপাতালকে কিন্তু যদি আমরা না করি, দিস ইজ অ্যান এক্সেপশনাল ঘটনা। এই ঘটনা কখনো হওয়া উচিত নয়। আজকে নন কোভিড বলে দাঁড়ান নয়, এটা কিন্তু আজকের দিনে এই ধরনের একটা ঘটনা যথেষ্ট নিন্দনীয়। আমি এটাকে কন্ডেম করছি এবং এই জিনিস যাতে না হয় এটা আমি সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানকে আমরা রিকোয়েস্ট করব যে এই ধরনের থেকে যেন আমরা অনেকটা। আপনাদের যে পূর্বাঞ্চলীয় হাসপাতাল অ্যাসোসিয়েশন, তাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিতে পারেন না? না, পূর্বাঞ্চলীয় হাসপাতালের প্রথম কথা বলে রাখি, যে হাসপাতালের কথা বলছেন উনি আমাদের পূর্বাঞ্চলীয় হাসপাতালের কোনো মেম্বার নয়। আমাদের এখানে হাসপাতাল মেম্বার। এটা আরেকটা জিনিস হচ্ছে, আমাদের নিজেদের মধ্যে ডিসকাশন করে আমরা চেষ্টা করি কতটা ট্রান্সপারেন্ট করা যায় পুরো সিস্টেমটাকে, কারণ এখানে সমস্ত বড় হসপিটালগুলো ইনভলভ রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সেরকম অথরিটি নেই যেটা অথরিটিটাকে আমরা ইমপ্লাই করে যে আমরা সিচুয়েশনটাকে চেঞ্জ করতে পারি। অফকোর্স আমরা ডিসকাশন করছি। আজকে আপনারা দেখবেন যে ধরনের এই যে সিকিউরিটি ডিপোজিট, অর্থাৎ ভর্তির সময় যে পয়সাটা নিয়ে যে কথা হচ্ছে, প্রত্যেকটা হাসপাতাল আপনি চেক করতে পারেন। এটা এই নয় যে আজকের দিনে যে একটা অ্যাডভাইজারি এসছে কমিশন থেকে তার জন্য নয়, সেটা তো একটা হয়েছে, ইউনিফর্মিটি এসছে, কিন্তু মোস্ট অফ দ্য হসপিটাল কিন্তু সিস্টেম রয়েছে। কেউ কখনো বলবে না যে আপনি টাকা না ভর্তি হবে না, এটা কিন্তু কোনো হাসপাতাল বলবে না। তাকে ভর্তি করে নিয়ে তার ট্রিটমেন্ট করে তাকে, এমনও হয়েছে যেখানে কিন্তু মানুষ পয়সা দিতে পারেনি ভর্তির সময়, কারণ রাত্রিবেলা মাঝরাত পেশেন্টকে টাকা নিয়ে 5,000 10,000 টাকা অনেকের পক্ষে অসম্ভব ব্যাপার দাঁড়ায়। সেটা কিন্তু আমাদের কিন্তু জিরোইং কস্টে কিন্তু পেশেন্ট ভর্তি হয়, পেশেন্টকে সব রকম ট্রিটমেন্ট দেওয়া হয়, পেশেন্টকে একটা কনসেন্ট ফর্ম করা হয় যে ঠিক আছে 12 ঘন্টা 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে আপনি পয়সা জোগাড় করে আনুন। এটা নিয়ে কেউ কিন্তু কোন রকম ডিসপিউট করা, ট্রিটমেন্ট না দেওয়া, এটা কিন্তু কখনোই হয় না। যদি একটা ইচ্ছেও হয় না, সেটা কোন রকম ভাবে আমরা সাপোর্ট করছি না, করব না। ডাক্তার হালিম, এখানে কুণাল সরকার বললেন এক একটা ওষুধের দাম রয়েছে, করোনার জন্য নির্দিষ্ট ওষুধ না থাকলেও অ্যান্টিবায়োটিকের দাম রয়েছে। রূপক বড়ুয়া, মিস্টার বড়ুয়া বলছেন যে এই রকম ঘটনা বিচ্ছিন্ন ঘটনা। তাহলে এত ক্ষোভ কেন মানুষের এই বেসরকারি হাসপাতালের ওপরে? কি বলবেন? আপনি 50 টাকায় ডায়ালিসিস করছেন আর করোনার বিল হচ্ছে 19 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা। অয়ন, তুমি একটা দর্শনগতভাবে প্রশ্ন করেছো এবং এই দর্শনগতভাবে প্রশ্নর মধ্যে থেকে তোমাকে বুঝতে হবে যে আন্তর্জাতিক স্তরে এই বিষয় নিয়ে কি আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। মানে যেইগুলো হয়ে গেছে, আমরা দুর্ভাগ্যক্রমে সেই আলোচনাগুলোর মানে বাস্তব যে সংকট সাধারণ মানুষ সম্মুখীন হচ্ছে, সেই সংকটগুলোর মধ্যে থেকে আবার আমাদের পুনর্বিবেচনা করতে হবে। কেনেথ জে অ্যারো, যিনি প্রথম ভদ্রলোক হেলথ ইকোনমিক্সের জন্য নোবেল পেয়েছিলেন, উনি 1973 সালে নোবেল পেয়েছিলেন। ওনার প্রবন্ধ স্পষ্টভাবে উনি লিখেছিলেন 59 সালে এবং 63 সালে আমেরিকান জার্নাল অফ ইকোনমিক্সে সেটা বেরোয়, এবং উনি স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে স্বাস্থ্য যদি পণ্য হিসেবে বাজারে আসে তাহলে অন্য পণ্যর তুলনায় তার চরিত্র পৃথক থাকে।
এবং একেবারে 1, 2, 3 করে উনি নির্দিষ্ট করলেন এই কারণের জন্যে স্বাস্থ্য যদি পণ্য হিসেবে বাজারে আসে অন্যান্য পণ্য থেকে তার চরিত্র আলাদা। কেন? পণ্য কিনতে যখন একজন ক্রেতা বাজারে যায় সেই পণ্যর সম্বন্ধে তার একটা ধারণা আছে। সে যদি কলা কিনতে যায় সে জানে যে আমি কলা কিনতে যাচ্ছি, আমি মার্তাবানি কলা কিনবো না সিঙ্গাপুরি কলা কিনবো। আমি গাড়ি কিনতে গেলে আমি ছোট গাড়ি কিনবো না বড় গাড়ি কিনবো, তার মধ্যে এসি থাকবে, 4টে দরজা থাকবে, সাউন্ড সিস্টেম থাকবে কি থাকবে না তার সম্বন্ধে একটা ধারণা আছে। কিন্তু স্বাস্থ্য যখন পণ্য হিসেবে বাজারে আসে তখন ক্রেতা যখন বাজারে পেটের ব্যথা নিয়ে হাজির হচ্ছে তখন সে অ্যাপেন্ডিক্সের অপারেশন কিনছে, গলব্লাডার অপারেশন কিনছে, সাধারণ অম্বলের ওষুধ কিনছে না ক্যান্সারের চিকিৎসা কিনছে, এটা ক্রেতার কাছে কোনো তথ্য নেই। এবং এই ইনফরমেশন অ্যাসিমেট্রিকে উনি একেবারে চিহ্নিত করে দিয়েছিলেন 60-এর দশকের গোড়ায় যে স্বাস্থ্য যদি পণ্য হিসেবে বাজারে আসে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে তথ্য সমস্ত এখানে তো ডক্টর কুণাল সরকার বা রূপক বড়ুয়া বলছেন না যে এটা স্বাস্থ্য পণ্য হিসেবে, তারা বলছেন যে খরচ আছে এবং নির্দিষ্টভাবে সেই খরচগুলো তো করতেই হবে। আমি বলছি আমি এর পরের সমস্যাতে আসছি। পরের সমস্যা উনি যেটা চিহ্নিত করলেন যে এই ইনফরমেশন অ্যাসিমেট্রির জন্য মরাল হ্যাজার্ড তৈরি হয়। এই মরাল হ্যাজার্ড যেটা তৈরি হয় উনি স্পষ্টভাবে বললেন যে যেহেতু পুরো ইনফরমেশনটা বিক্রেতার হাতে আছে এবং বাজারে যখন লোক কিনতে যাচ্ছে তার বিকৃতি করার পুরোটা সম্ভাবনা বিক্রেতার হাতে আছে এবং সেটা স্বাস্থ্যের ক্ষেত্রে ঘটে। এটা অস্বীকার করার জায়গা নেই যে পৃথিবীব্যাপী স্বাস্থ্য যখন পণ্য হিসেবে বাজারে আসে সে একটা অপ্রয়োজনীয় সিটি স্ক্যান থেকে শুরু করে যে কোনো বিষয়ে তার যে অ্যাকাউন্টেবিলিটি আছে সে অ্যাকাউন্টেবিলিটি নেই। সেই ক্ষেত্রে উনি আর যে তৃতীয় কথাটা বললেন যে এর সমাধান করার জন্যে আমাদেরকে এটা নিয়ে গভীর ভাবনা চিন্তা করতে হবে এবং পৃথিবীব্যাপী উন্নয়নশীল দেশগুলো স্বাস্থ্যকে কিন্তু বাজারে পণ্য হিসেবে কিন্তু সরিয়ে দিয়েছে। তুমি যদি দেখো ডক্টর হালিম যে দিক নির্দেশ আপনি করলেন তাতে বিভিন্ন সময়ে বেসরকারি হাসপাতালে রোগীরা যেটা অভিযোগ করেন যে আমার প্রয়োজন আছে কিনা সিটি স্ক্যানের আমাকে করিয়ে দিল, আমার এই টেস্টগুলোর প্রয়োজন আছে কিনা আমাকে করিয়ে দিল, আমি তো জানি না, আমি তো চিকিৎসক নই। সুতরাং সেই সুযোগটা নেয় বেসরকারি হাসপাতালে, এরকম অভিযোগ ভুরি ভুরি। তাহলে কি 19 লাখ 12 লাখ 13 লাখ এইভাবেই বিল হচ্ছে? প্রশ্ন থেকে যাচ্ছে। এবার প্রশ্ন আরো একটা উঠছে সাধারণ মানুষের পক্ষ থেকে, রাজ্য সরকার কিছু করছে না কেন, শুধুমাত্র অ্যাডভাইসারি কেন? দেখুন ফেসবুকে বাবুন মুখোপাধ্যায় তিনি লিখেছেন, রাজ্য কি সত্যি কড়া পদক্ষেপ নিচ্ছে আদৌ রাজ্য সরকার? মহানন্দা কাঞ্জিলাল তিনি লিখছেন, বেসরকারি হাসপাতালের এই লুট কি রাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারে না? আমি রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নেব এবং বিরতির পর আরো বেশ কয়েকটি আমরা দেখাবো বিল কিভাবে ঊর্ধ্বমুখী করোনা চিকিৎসায় চড়া বিল। আরো একটি বেসরকারি হাসপাতাল, রুবির বিরুদ্ধে অভিযোগ, যদিও হাসপাতালের পাল্টা যুক্তি তৈরি। দেখুন, করোনা হলে কি হবে? সরকারি হাসপাতালে জায়গা না পেলে বেসরকারি হাসপাতালে বেড মিলবে তো? মিললেও খরচ টানা সম্ভব হবে তো? করোনাকালে এখন এই প্রশ্নগুলি ঘোরাফেরা করছে মধ্যবিত্তের মনে। কিন্তু কোভিড চিকিৎসার খরচ নিয়ে তো অ্যাডভাইসারি জারি করেছে স্বাস্থ্য কমিশন, তারপরও কি তাহলে ছবিটা বদলায়নি? যেমন প্রশান্ত কুমার সিনহা, 55 বছর বয়স, সন্তোষপুরের বাসিন্দা। 14 দিনে হাসপাতালের বিল 10,39,000। রুবি হাসপাতালে ভর্তি প্রশান্ত কুমারের স্ত্রীও করোনা আক্রান্ত, বাড়িতে একা বৃদ্ধা মা। কি করে এত টাকা জোগাড় হবে? চরম বিপাকে পরিবার। দক্ষিণ কলকাতার বাইপাস লাগোয়া যে হাসপাতালে প্রশান্ত সিনহা এবং তার স্ত্রী ভর্তি রয়েছেন, সেখানে যেটা 7 দিনে 10,39,000 টাকার একটা বিল আপাতত তাদের ধরানো হয়েছে। এ নিয়ে মুখ খুলতে নারাজ পরিবার। বলতে পারছি না বাবা, আমায় ক্ষমা করো, আমি ওসব জানি না বাবা। যদিও রুবি হাসপাতালের দাবি এটা চূড়ান্ত বিল নয়, কত খরচ হতে পারে তার আনুমানিক হিসেব দেওয়া হয়েছে। উদাহরণ আরও আছে।
এন্টালির বাসিন্দা শঙ্কর প্রসাদ সিনহা, বয়স ৭৯। ৫ই জুন করোনার উপসর্গ নিয়ে রুবি হাসপাতালে ভর্তি হন। করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে। তার মধ্যেই বিল ৪.৫ লক্ষ ছাড়িয়ে যায় বলে দাবি। পরিবারের অভিযোগ, মেডিক্লেমের লিমিট শেষ হয়ে যাওয়ায় আর বিল মেটাতে পারছিলেন না। বাধ্য হয়ে রুবি থেকে ডিসচার্জ করিয়ে এন্টালির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় শঙ্কর প্রসাদ সিনহাকে। সেখানেও মাত্রাতিরিক্ত বিলের অভিযোগ ওঠে। শেষমেশ আর শঙ্কর প্রসাদকে বাঁচানো যায়নি। আমি বলছি কোনো ট্রিটমেন্ট বাবাকে হয়নি, ওরা জাস্ট ইনকাম করেছে, বাবাকে রেখেছে কদিন, ছেড়ে দিয়েছে। যে ইন্স্যুরেন্সের অ্যামাউন্টটা ফুরিয়ে আসছে বলে ওরা বাবাকে আর রাখতে চায়নি। এ নিয়ে রুবি হাসপাতালের বক্তব্য, ঘটনাটি জুনের, বিষয়টি খতিয়ে দেখে পরে জানানো হবে। এন্টালির ওই বেসরকারি হাসপাতালেরও কোনো প্রতিক্রিয়া মেলেনি। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। ডাক্তার বন্দ্যোপাধ্যায়, শুধু তো করোনা আবহেই নয়, এই সময় একটা সত্যি মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে, একটা বিভিন্ন রকমের উদ্বেগ রয়েছে, কিন্তু এর আগেও বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অত্যধিক বিলের অভিযোগ উঠেছে। আপনি কি মনে করেন রাজ্য সরকারের পক্ষে সম্ভব বেসরকারি হাসপাতালগুলোকে নিয়ন্ত্রণ করা? আপনি কয়েক বছর আগে যখন ছিলেন কাজে, সেই সময় আপনি কিভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন বা আদৌ পেরেছিলেন কিনা? দেখুন, আমি আপনার এই প্রশ্নটার জন্য আমি আপনাকে আজ থেকে ৩.৫ বছর আগে একটা ঘটনায় নিয়ে যাব। সেই ঘটনাটা হচ্ছে একটা সমস্ত প্রাইভেট হাসপাতালদের নিয়ে একটা মিটিং হয়েছিল। আমার মনে হয় মিস্টার রূপক বড়ুয়ার সে মিটিংয়ে ছিলেন নিশ্চয়ই, ওনার তো মনে থাকবে, উনি দীর্ঘদিন হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে জড়িত। আর আমি ডক্টর সরকারের কথা মনে নেই উনি ছিলেন কি না। সেই মিটিংয়ে আপনারও মনে থাকবে, মিটিং অ্যাকচুয়ালি মিডিয়াকে ডেকে নেওয়া হয়েছিল এবং ওপেন লাইভ টেলিকাস্ট হয়েছিল সমস্ত মিডিয়াতে একেবারে, এবং ভার্চুয়ালি প্রাইভেট হাসপাতালগুলোকে সেদিন তুলে ধরা করা হয়েছিল, ভার্চুয়ালি তুলে ধরা আমার স্পষ্ট মনে আছে। এবং তার ফলস্বরূপ কিনা জানি না, সেদিন বিকেল থেকে বিভিন্ন নেতা, হাফ নেতা, কোয়ার্টার নেতা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইভেট হাসপাতালগুলোতে গিয়ে ভাঙচুর শুরু করে দিয়েছিলেন। প্রচুর ভাঙচুর হয়েছিল, প্রচুর গন্ডগোল হয়েছিল সেই সময়। সেটা আমি আপনাকে বলছি ফেব্রুয়ারি, আমার রিটায়ারমেন্টের ঠিক আগের কথা, সেই সময়কার কথা। তো মূল অভিযোগ ছিল, কিন্তু আজ আপনারা যে আলোচনা আমরা এখানে বসে করছি একদম এক। তখন করোনা ছিল না, কিন্তু আলোচনা মানে বিষয়বস্তুটা কিন্তু এক ছিল। এই বিষয়বস্তুটা সম্পূর্ণভাবে এক ছিল। এখন যে প্রশ্নটা তাহলে দাঁড়াচ্ছে, তার মানে আমরা কিন্তু এই জায়গা থেকে বেরোতে পারিনি এক ইঞ্চিও। উল্টে আমাদের গোদের ওপর বিস্ফোরা এসে দাঁড়িয়েছে করোনা মহামারী, অতিমারি, যাই বলি না কেন, একটা ভয়াবহ পর্যায়ে, যেখানে আমরা সব মানুষকে বেড দিতে সরকারি হাসপাতালে দিতে পারছি না। এটা জলের থেকেও পরিষ্কার। এটা আমি আজকেও আপনাদের সঙ্গে বেশ কবার দফায় দফায় আমাকে বিভিন্ন কথা বলতে হয়েছে, আপনারাও দেখিয়েছেন। তাহলে রাজ্য সরকার কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? আপনি যে বললেন তুলোধনা, আমরাও দেখেছি, তুলোধনা করার পরেও নিয়ন্ত্রণ করতে পারছে না কেন? কোথায় দুর্বলতা, কোথায় অসুবিধে, কোথায় না দুর্বলতা? দেখুন, আমার যেটা মনে হয়, আমি বলি যেটা অসুবিধা হচ্ছে, সেটা মূল অসুবিধার জায়গাটা কিন্তু এখন হেলথ কমিশন পর্যন্ত হয়েছে। হেলথ কমিশন তৈরি করা হয়েছে। আমি তো এই জায়গাও প্রশ্ন একটা তুলব যে 50,000 টাকা বেঁধে দেওয়া হলো, অর্থাৎ আমার পকেটে যদি 49,900 টাকা থাকে, তাহলে আমি প্রাইভেট হাসপাতালে ভর্তি হতে পারছি না। আমি যাব কোথায়? সরকারি হাসপাতালে বেড নেই, সেখানে একটা সমস্যা। আপনি যে প্রশ্নটা করছেন, দেখুন, ডক্টর সরকার বললেন 60%, হয়তো এখন 60% হয়েছে। আমার সময় কিন্তু ছিল 70% প্রায় অন অ্যান অ্যাভারেজ, যেটাকে আমরা বলি দারিদ্র্য সীমার নিচে পশ্চিমবাংলার মানুষ আছে, প্রায় 70%। এবং অর্থাৎ এই 70%কে সরকারি চিকিৎসার আওতায় থাকতে হয়, এটা একদম একটা মানে ডিকটাম।
বাকি যে 30% মানুষ তাদের চিকিৎসা দেবে প্রাইভেট হাসপাতাল। এটা একটা অলিখিত শর্তের মতো করা আছে সিস্টেম। আচ্ছা, এখন আমার প্রশ্ন সেই জায়গায় হচ্ছে যে যদি প্রাইভেট হাসপাতালে আমাকে যদি এরকম 10 লাখ 15 লাখের প্রশ্ন এসে যায়, এটা খুব দুর্ভাগ্যজনক, আমি বলতে বাধ্য হচ্ছি। একদম ডাক্তার বন্দ্যোপাধ্যায়, এখান থেকে আসবো আমি ডাক্তার কুণাল সরকারের কাছে যাবো। এই যে কিছুক্ষণ আগে আমরা দেখালাম রুবির যে বিল, একজন ভদ্র মহিলা তিনি বললেন যে ইনকামটা হয়ে গেছে, বাবাকে ছেড়ে দিয়েছে, দেখেছে ইন্স্যুরেন্সের লিমিটটা আর কিছু নেই, তাই বাবাকে ছেড়ে দিয়েছে। এইটাই কিন্তু বহু মানুষের এটাই ধারণা যে ব্যবসা হয়ে গেছে, ছেড়ে দিয়েছে, ব্যবসার জন্যই বেসরকারি হাসপাতাল। অয়ন, আমি দুটো তিনটে পরিস্থিতির কথা বলি, কারণ আমাদের দেশের সামগ্রিক ফিলসফি অফ হেলথ কেয়ার ইকোনমিক্স এই নিয়ে হয়তো ভবিষ্যৎ সময়ে যখন আমরা একটু নিঃশ্বাস ফেলতে পারবো তখন হয়তো আরেকদিন আলোচনা হবে। এখনকার এই পরিস্থিতিতে আমরা কতগুলো প্র্যাকটিক্যাল সিচুয়েশন কনসিডার করি। যে প্যান্ডেমিক ইজ আ পাবলিক হেলথ ডিজাস্টার, এটা কিছু অংশে একটা পাবলিক হেলথ ফেলিয়ার। মানুষ নিজের উপরেই অসুখটা ডেকে আনেনি। সুতরাং সেখানে আমরা দেশগতভাবে অ্যাট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেজ আমরা এক্সপেক্ট করতে পারতাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট শুড হ্যাভ মিনিংফুলি পার্টিসিপেটেড ফাইন্যান্সিয়ালি ইন দিস ট্রিটমেন্ট। তারা কি করতে পারতেন? তারা আমাদের হেলথ কেয়ার ইন্স্যুরেন্সদের বলতে পারতেন যে তোমরা তোমাদের আপার লিমিট ফ্লেক্সিবিলিটিটা বাড়াও। তারা কি করতে পারতেন? তারা প্রত্যেকটা মানুষের আধার কার্ড বা ন্যাশনাল আইডেন্টিটির সঙ্গে লিঙ্ক করে তার একটা সার্টেন কর্পাস অফ একটা অ্যাডহক হেলথ ইন্স্যুরেন্স তারা অ্যানাউন্স করতে পারতেন। একদিন সময় পেলে আমি তোমাকে ক্যালকুলেশনটা বুঝিয়ে দেবো। আজকে যদি ভারতবর্ষের সমস্ত করোনা রোগী যে কোনো হাসপাতালে আছেন তাদের যদি গভর্নমেন্ট চিকিৎসা দিত, তাহলে সেই চিকিৎসার অঙ্কটা 3,000 থেকে 3,500 কোটির মধ্যে এসে দাঁড়াতো। অ্যান্ড দ্যাট ইজ অ্যামাউন্ট অফ মানি যেটা গভর্নমেন্ট হয়তো 1-1.5 খানা ডক্টর সরকার, আপনি তো এই সময়ের কথা বলছেন, করোনার সময় বলছেন, কিন্তু 3.5 বছর আগে যখন মুখ্যমন্ত্রী বৈঠক করেছিলেন তখনও এই একই অভিযোগ ছিল অত্যধিক বিলে। আমি 3.5 বছর আগেকার মুখ্যমন্ত্রীর হয়ে ওকালতি করতে আসিনি। আমি যেটা বলছি সেটা হচ্ছে ন্যাশনাল রেসপন্সিবিলিটি ফর প্যান্ডেমিক ম্যানেজমেন্ট। আর থার্ড কথাটা তোমাকে জানিয়ে দিই যে একটু আমাদের দৃষ্টিভঙ্গিটা বড় করে চলতে হবে। আজকে কতগুলি রাজ্য সরকার যেরকম মহারাষ্ট্র, তামিলনাড়ু, এমনকি খোদ কর্ণাটকেও তারা একদিন হঠাৎ ইচ্ছে হলো, তারা বলল প্রাইভেট হসপিটাল দিনে 30,000 টাকা আইসিইউ কেয়ার দেবে। তার ফল কি হলো? প্রাইভেট হসপিটাল বলল আমার যদি 1,000 কর্মী থাকে এই টাকায় আমি 300 জনকে রাখতে পারবো, 700 জনকে রাখতে পারবো না। সুতরাং আমাদের একটা প্রপার, একটা ভায়াবল, একটা বাস্তবসম্মত জায়গায় আসতে হবে। গভর্নমেন্ট ইন্স্যুরেন্সের মাধ্যমে হোক, কস্টের মাধ্যমে হোক, বা ভায়াবল হেলথ ট্রিটমেন্ট ব্যান্ডের মাধ্যমে হোক, তারা মানুষের পাশে এসে দাঁড়াক। আজকে প্রাইভেট হেলথ কেয়ার তো টাকা ছাপার যন্ত্র নেই তার কাছে, তাকেও লোকের মাইনে দিতে হচ্ছে, তাকে ওষুধের দাম কুলোতে হচ্ছে, তাকে ব্যাংকের ইন্টারেস্ট রেট দিতে হচ্ছে। ডাক্তার ফুয়াদ আলিম, এইখান থেকে আমার প্রশ্ন, 50,000 টাকা রাখতে বলা হচ্ছে মিনিমাম, কারণ সরকার ভেবেছে যে যারা বেসরকারি হাসপাতালে যাবে তারা খরচ করতে পারবে, যারা বেসরকারি হাসপাতালে যাবে না তাদের জন্য সরকারি হাসপাতাল আছে। যারা বেসরকারি হাসপাতালে যাবে তাদেরকে মানসিকভাবেই তৈরি থাকতে হবে যে মেডিক্লেম আছে, 6 লক্ষ 7 লক্ষ টাকার বিল হবেই। তার মানে, এবং সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে আপনাদের দলের নেতারা বা বিভিন্ন দলের নেতারা কখনো সরকারের হাসপাতালে যান না, তারা বেসরকারি হাসপাতালেই যান, সুতরাং বেসরকারি হাসপাতালের উপরই নির্ভর থাকতে হবে। পরিষ্কার। এটা তো স্পষ্ট যে বেসরকারি হাসপাতাল অথবা চিকিৎসা ব্যবস্থা কোভিড-19কে মোকাবিলা করার জন্য এই মুহূর্তে পৃথিবীব্যাপী কোনো সমাধান এগিয়ে দিতে পারেনি। মানে অ্যাবজেক্ট ফেলিয়ার অফ দি কর্পোরেট অ্যান্ড দ্য প্রাইভেট হেলথ কেয়ার সেক্টর ইন দি ফ্রন্ট অফ দিস পাবলিক হেলথ চ্যালেঞ্জ, এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবং একেবারে হচ্ছে যদি দর্শনের দিক থেকে আবার যদি আমরা এই প্রশ্নকে অ্যাপ্রোচ করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে সারেন্ডার যেটা প্রাইভেট সেক্টর করেছে, মানে প্রথম 1 মাস যখন কোভিড-19-এর চাপটা আসছে তখন
প্রথমবার পশ্চিমবাংলার ধনী লোকজন, বনিদি লোকজন, সমস্ত দলের নেতাদেরকে সরকারি হাসপাতালের সম্মুখীন হতে হয়েছে। কেন প্রাইভেট সেক্টরটা পুরো হচ্ছে তালা বন্ধ করে গুটিয়ে হচ্ছে পালিয়ে গিয়েছিল। এবং আমরা দেখলাম যে সরকারি হাসপাতালে বিভিন্ন ভিডিওগুলো তখন ভাইরাল হলো, বাথরুমটা কেমন আছে, খাবার কেমন আছে, ওয়ার্ডের মধ্যে কি অবস্থা আছে, পাশে ডেড বডি পড়ে আছে। এই যে চিত্রগুলো সামনে এলো, এই চিত্রগুলো সেই জিনিসটাকেই হচ্ছে সামনে নিয়ে এলো কি স্বাভাবিক অবস্থায় আমরা হচ্ছে একটা বলিষ্ঠ জনস্বাস্থ্য ব্যবস্থাকে তৈরি করে রাখতে পারিনি। আজকে আমরা হাউতাশ করছি। ফলে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এবার প্রাইভেট সেক্টর কিছুদিন পরে তারাও হচ্ছে নেমেছে, এবং নামার ফলে হচ্ছে তাদের মূল বৈশিষ্ট্য যেটা হচ্ছে মুনাফা, সেই মুনাফাকে বাদ দিয়ে তো প্রাইভেট সেক্টর চলতে পারে না। সেখানে দাঁড়িয়ে আমরা যখন স্মল পক্সের বিরুদ্ধে জয়যুক্ত হয়েছিলাম, তখন আমরা দেখলাম যে আমরা ভ্যাকসিন একেবারে জনস্বাস্থ্য ব্যবস্থার মধ্যে থেকে প্রত্যেকটা ব্যক্তি পৃথিবীর মধ্যে আমরা পৌঁছতে পারলাম বলে আমরা সেই ভাইরাস রোগের বিরুদ্ধে আমরা জয়যুক্ত হলাম, আমরা নির্মূল করতে পেরেছিলাম। ভ্যাকসিন কিন্তু বেসরকারি হাসপাতালগুলো কি স্বেচ্ছাসেবী হয়ে থাকবে, স্বেচ্ছাসেবক হয়ে থাকবে বেসরকারি হাসপাতালগুলোর? মানুষের ক্ষোভও হচ্ছে, আবার এই প্রশ্নও তো উঠছে। স্মল পক্সের আমি বলছি স্মল পক্স একটা হচ্ছে ক্রনিক প্যান্ডেমিকে যখন প্রাইভেট সেক্টরের কোনো রোল ছিল না, ওরাল পোলিও ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে এবং পোলিওর বিরুদ্ধে জয়যুক্ত হওয়ার ক্ষেত্রে হচ্ছে প্রাইভেট সেক্টরের কোনো রোল ছিল না, তাহলে কেন হচ্ছে কোভিড-19 আমরা আশা করছি যে প্রাইভেট সেক্টর একটা ভূমিকা পালন করবে, যার মধ্যে থেকে আমরা কিছু প্রতিকার পাবো। এটা হচ্ছে রাষ্ট্রযন্ত্রকে আসতে হবে। তুমি অয়ন দেখে নাও পৃথিবীতে যে যে জায়গাগুলো হচ্ছে বলিষ্ঠ জনস্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, চীন, ভিয়েতনাম, নিউজিল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, জাপান এবং ইংল্যান্ড প্রথমের দিকে বিপদে পড়ে আবার বেরিয়ে যাবার ক্ষেত্রে এইসব জায়গাগুলোতে বলিষ্ঠ জনস্বাস্থ্য ব্যবস্থা আছে, প্রাইভেট সেক্টর একেবারে নগ্ন হচ্ছে অংশ। আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থা সেই রকম নেই বলেই বেসরকারি হাসপাতালগুলোর দিকে ঝুঁকতে হচ্ছে সাধারণ মানুষকে। আর বেসরকারি হাসপাতালের ওপরে আশাই করা যায় না তারা সেবামূলক কাজকর্ম করবে, পয়সা করি নেবে না, কারণ তাদেরকেও মাইনে দিতে হয়, তাদেরকেও বিভিন্ন ধরনের এস্টাবলিশমেন্ট কস্ট তাদের থাকে। অর্থাৎ এক্ষেত্রে একটা কোথাও সামঞ্জস্যের অভাব কিন্তু থাকছেই। আমরা দেখাবো বিল, সেই ঊর্ধ্বমুখী বিল নিউ আলিপুরের বিপি পোদ্দার হাসপাতালের দিকে। পার্ক সার্কাসের আরেকটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধেও একই অভিযোগ। দেখুন। একে করোনার ভয়, তার উপরে বিলের। রেলের অবসরপ্রাপ্ত কর্মী 69 বছরের মন্টু মণ্ডল 26শে জুলাই প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। 27 তারিখ বেহালা নার্সিংহোমে ভর্তি হন। 29 তারিখ করোনা রিপোর্ট পজিটিভ আসে। ওই দিনই নিউ আলিপুরের বিপি পোদ্দার হাসপাতালে ভর্তি হন। 10 দিনে হাসপাতালের বিল 8,08,255 টাকা। পরিবারের দাবি 10 দিনে 6 লক্ষ টাকার প্যাকেজে রোগীকে ভর্তি করানো হয়, কিন্তু ডিসচার্জের সময় দেখা যায় বিলের অঙ্ক 8 লক্ষ ছাড়িয়েছে। এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন রোগীর পরিজনরা। শেষমেশ বিল কমিয়ে 6,70,000 টাকা করা হয়। ফাইনাল বিল বলা হয় সেটা 8 লাখের ওপরে চলে যায়, যেটা আমাদের জন্য দেওয়া পসিবল ছিল না। আমাদের ফাইনালি 6,70,000 টাকা পে করতে হয়েছে। এই টাকাগুলো যা আসছে সব সেভিংসের টাকা, তো আমাদের তো নিঃস্ব হয়ে যাওয়া জায়গা যদি সরকার বা এইসব বেসরকারি হসপিটালগুলো ভালোভাবে না দেখে আমাদের। তো এটাই বক্তব্য, যদি কিছু ফার্দার আপনারা সরকারের তরফ থেকে বা স্বাস্থ্য দপ্তর থেকে যদি কিছু হেল্প পাওয়া যায়। বিপি পোদ্দার হাসপাতালের বক্তব্য, অভিযোগ থাকলে বিল পর্যালোচনার আবেদন করতে পারেন রোগীর পরিজনরা। যদি দেখা যায় বেশি বিল হয়েছে তাহলে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। প্রায় একই অভিজ্ঞতার সাক্ষী বিরাটির বৃদ্ধ। পার্ক সার্কাসের গুড সামারিটান হাসপাতালে ভর্তি বৃদ্ধ করোনা পজিটিভ। পরিবারের দাবি 9 দিনে বিল হয়েছে 2,60,000 টাকা। অভিযোগ এছাড়াও আরো বিভিন্ন খরচ দেখানো হয়েছে। এ নিয়ে স্বাস্থ্য কমিশনে অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবার। 9 দিন হয়ে গেল ওরা ভেন্টিলেশনে আছে পেশেন্ট, এবং 25,000 টাকা করেই প্রত্যেক ডেতেই নিয়ে যাচ্ছে, প্যাকেজ তো নিচ্ছেই,
মেডিসিন কি ব্যবহার করছে ওরাই জানে, ওরা পরপর ওষুধের নাম বলে যাচ্ছে যে এটা ব্যবহার করা হচ্ছে ওটা ব্যবহার করা হচ্ছে। পার্ক সার্কাসের গুড সামারিটান হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীর অবস্থা সংকটজনক, যা যা করণীয় তাই করা হয়েছে। রোগীর পরিবার অভিযোগ তুললে কিছু করার নেই। করোনা চিকিৎসায় বিল নিয়ে এই চাপানুতর থামছেই না। অর্ণব হাজরা ও আবির ঘোষালের রিপোর্ট, নিউজ 18 বাংলা। একদিকে বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে অভিযোগ ব্যাপক বিলের, অন্যদিকে সরকারি হাসপাতালগুলোতে গাফিলতির ভুরি ভুরি অভিযোগ আমরা দেখাচ্ছি। আবার কলকাতা মেডিকেল, আবার গাফিলতির অভিযোগ। ট্রলি থেকে রাস্তায় পড়ে গেল করোনা আক্রান্তের দেহ তোলা হলো কিন্তু হলো না স্যানিটাইজেশন। কর্মীদের উদাসীনতায় আতঙ্কিত অন্য রোগীর আত্মীয়রা। আরও গাফিলতির ছবি দেখুন। করোনা নিয়ে একদিকে আতঙ্ক, অন্যদিকে অমানবিকতা। হাসপাতালও বাদ পড়ছে না। বৃহস্পতিবার মেডিকেলের কোভিড ওয়ার্ড থেকে করোনা আক্রান্তের দেহ নিয়ে যাওয়া হচ্ছিল মর্গে। অভিযোগ, ট্রলি থেকে পড়ে যায় করোনা আক্রান্তের দেহ তুলে ট্রলি নিয়ে গেলেও হয়নি স্যানিটাইজেশন। চূড়ান্ত আতঙ্কের মধ্যে অন্যান্য করোনা আক্রান্ত রোগীদের আত্মীয়রা। তারা ভেবেই পাচ্ছে না যে কি করে এরকম অবমাননাকর দৃশ্যের অবতারণা ঘটল। তাদের নিকটাত্মীয়রাও অনেকেই করোনা আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি। নিয়ে যাচ্ছিলাম, সেই অবস্থায় হয়তো খুব একটা কেয়ার করছেন না, বা দুজন তিনজন যেখানে দরকার হয় বা দুজন অ্যাটলিস্ট দরকার হয় সেখানে একজন একটা মানুষ নিয়ে যাচ্ছে, এই গাছতলায় পড়ে গেল। এটা তো এখন আর স্যানিটাইজ হবে না। বুধবারও মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। পড়ে গিয়ে পায়ের হাড় ভাঙে বাগনানের বৃদ্ধর, মেডিকেলে রেফার করে স্থানীয় নার্সিংহোম। কোভিড টেস্টের রিপোর্ট না পেলে ভর্তি নয়, জানিয়ে দেয় অর্থোপেডিক বিভাগ। করোনা পাশাপাশি অন্য রোগীদের সমান গুরুত্বের কথা বলা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কোভিড রিপোর্ট না পাওয়া পর্যন্ত আইসোলেশন ওয়ার্ড, রিপোর্ট পজিটিভ হলে কোভিড ওয়ার্ডে চিকিৎসা, নেগেটিভ হলে অর্থোপেডিক বিভাগে ভর্তি করে অস্ত্রোপচার করা উচিত ছিল। দুটি ঘটনা অনভিপ্রেত, ঘটা উচিত ছিল না। প্রতিক্রিয়া মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা। এইখান থেকেই প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার উপায় কি? আমি রূপক বড়ুয়া আপনার কাছে 1 মিনিটের মধ্যে জানতে চাইবো যে অনেকেই বলেন সাধারণ মানুষ যে দক্ষিণে গেলে পরে এত খরচ হয় না, আমাদের পশ্চিমবঙ্গের বেসরকারি হাসপাতালেই এত খরচ। এর কোনো কারণ আছে? অয়ন, এটা বলবো যে সারা ভারতবর্ষে প্যান ইন্ডিয়া যদি আমরা সার্ভে করে দেখা হয় কেন খরচটা কি জন্য জায়গায়, আমি একটুখানি বলে নিচ্ছি যে এটা হচ্ছে প্রাইভেট হেলথ কেয়ার, অর্থাৎ এমনি যে কোনো হেলথ কেয়ারই এটা হচ্ছে খুব আপনার ম্যান পাওয়ার ইন্টেন্সিভ ইউনিট, অর্থাৎ নেক্সট টু আইটি তে হচ্ছে সব থেকে বেশি এমপ্লয়মেন্ট হয়, তারপরে এমপ্লয়মেন্ট হয় কিন্তু হেলথ কেয়ারে। একটা পেশেন্টকে দেখভাল করার জন্য 5 থেকে 6টা লোক লাগে, অর্থাৎ 200 বেডের যদি একটা হসপিটাল হয় তাহলে তার এমপ্লয়ি সংখ্যা হয় 1200। 1000 থেকে 1200 এমপ্লয়িকে তাকে রাখতে হয় যদি প্রপার একটা কোয়ালিটি কেয়ার ট্রিটমেন্ট দেওয়া যায়। আজকে যে আমরা বলছি যে 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা যে বিল, এই বিলগুলোকে আমি বলবো, প্রথম কথাই বলবো যে আমরা ওইভাবে যদি দেখি তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। এগুলো বিলগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি পেশেন্ট কিন্তু আইসিইউতে রয়েছে, ক্রিটিক্যাল কেয়ারে রয়েছে, তার অনেক ইনভেস্টিগেশন, নতুন আজকাল অনেক ইনভেস্টিগেশন তৈরি হচ্ছে যাতে মাইল্ড থেকে সিভিয়ারে যাতে পেশেন্ট না পৌঁছাতে পারে, এবং যার জন্য কিন্তু আজকে কিন্তু রিকভারি রেটটা কিন্তু প্রাইভেট হাসপাতালে রিকভারি রেট যদি আমরা দেখি তাহলে কিন্তু অনেক বেটার সিচুয়েশন আমরা এসছি, যেটা আমাদের ছিল অনেকটা ইনভেস্টিগেশন এবং ফিউ কোয়ালিটি, যেটা ডক্টর কুনাল সরকার আগেই বললেন যে কিছু মেডিসিন 6000, 10000, 15000 টাকা এই মেডিসিন কিন্তু আমাদের কিনে কিন্তু দিতে হয়। এই মেডিসিন কিন্তু কোনো জায়গায় কেউ সাবসিডাইজ করে না। কনজিউমেবল যেগুলো লাগে, একটা ক্যানোলা, একটা যদি ভেন্টিলেশনে পেশেন্ট যায় তার যে পরিমাণ কনজিউমেবল লাগে, সেই কনজিউমেবল কিন্তু আমাদের পুরো কস্টে কিনতে হয়। সেই কনজিউমেবল কিন্তু কেউ কিন্তু সাবসিডাইজ রেটে দেয় না।
তো প্রাইভেট হাসপাতালে একটু তবুও তার যাবার উপায় নেই। তবুও মানুষের সেই অভিযোগ থেকেই যাচ্ছে, এবং মানুষের অভিযোগ আছে যুক্তিযুক্ত বলেই বোধহয় স্বাস্থ্য কমিশন বা অ্যাডভাইসারি এইগুলো রাজ্য সরকারকে করতে হয়েছে। আমি সুশান্ত বন্দ্যোপাধ্যায়, আমাদের সময় একদম শেষ, আপনার কাছে জানতে চাইব কিছুটা আশা আমরা করতে পারি কিনা, সাধারণ মানুষকে আশার বার্তা পৌঁছে দিতে পারি কিনা। স্বাস্থ্য কমিশন এর আগেও আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে ভুল চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দিতে হয়েছে হাসপাতালগুলোকে। আজকে দেখলাম ডিসান শতপ্রণোদিত হয়ে স্বাস্থ্য কমিশন মামলা করলো। এই কাজগুলো এগোচ্ছে এবং সাধারণ মানুষ হয়তো বিচার পাবেন। না দেখুন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা তো বোঝা যাচ্ছে যে বিল যে হয় সেই বিলটা এতটা হয়তো সব ক্ষেত্রে, আমি বলছি না, কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি হয়। এই জন্যই কথাটা বলছি। দেখুন, আমি একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। আপনারাই বললেন আজকেই, এবং আমিও দেখেছি যে আমাদের ডক্টর প্রদীপ ভট্টাচার্য, ওনার সম্বন্ধে অনেক খবরে আসছে, অনেক কিছু আসছে, ওনার বিল 3,60,000 টাকা কমে গেছে। ঠিক। তা আমরা কি ধরে নেব যে 3,60,000 টাকা কেউ পকেট থেকে দিয়ে দিয়েছেন? তো তার মানে এই কথাটার এটাই মানে দাঁড়ায় কি না, খুব সহজ অঙ্কে, যে 3,60,000 টাকার বিলটা এই কমিশনে যাওয়ার আগেই কমানো যেত, প্রথমেই কমানো যেত। তাতে কি হয়, এরকম ভাবে, এই দেখুন আপনি বললেন আরেকটা হাসপাতালের কথা, যে তারা এখনই বলেছেন যে আমরা এই যদি বলেন আমরা ব্যাপারটাকে রিভিউ করে কমাবো, তার মানে কমানোর সুযোগ আছে। এইবারে কি হচ্ছে দেখুন, সাধারণ মানুষের কাছে আমাদের সময় একদম শেষ, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন এসে যাচ্ছে। আমি যখন যেই মুহূর্তে এই কথাটা বলবো, সেই মুহূর্তে কিন্তু আমার বিশ্বাসযোগ্যতাটা চলে যাচ্ছে তো সাধারণ মানুষের কাছে। অর্থাৎ আমি ভাববেন যে আমি সবসময় কি হেলথ কমিশনে যেতে হবে, আমাকে হেলথ কমিশনে গিয়ে তবেই কি আমাকে ঠিক অর্থাৎ চিকিৎসা পরিষেবায় বিশ্বাসযোগ্যতা, চিকিৎসকদের কাছে বিশ্বাসযোগ্যতা, চিকিৎসা প্রতিষ্ঠানে বিশ্বাসযোগ্যতা, এই বিশ্বাসযোগ্যতা নষ্ট হলে চিকিৎসক রোগী, চিকিৎসা প্রতিষ্ঠান রোগী, তাদের মধ্যে সম্পর্কটা বোধহয় খারাপই হবে, ভালো হবে না। তাই এই বিশ্বাসযোগ্যতা, সুশান্ত বন্দ্যোপাধ্যায় যেটা বললেন, এই বিশ্বাসযোগ্যতাই বোধহয় আনা সব থেকে জরুরি, এবং তার সঙ্গে সরকারি পরিকাঠামো, সেই সরকারি পরিকাঠামোর আরও উন্নয়ন, গাফিলতি নয়। আমরা চাই রোগীর সঠিক চিকিৎসা। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। শেষ করছি, সঙ্গে থাকুন।